আমরা আজকে পড়বো, গত ক্লাসে আমরা এই ট্রুথ টেবিল পড়েছিলাম। আজকেও আমরা ট্রুথ টেবিল কিছু আলোচনা করব। প্রথম দিকে গত ক্লাসটি যারা বিদ্যুৎ না থাকার কারণে মিস করেছিলে তাদের জন্য এই একটু স্বল্পকালীন আলোচনা। আমরা সত্য সারণী পড়ব। সত্য সারণী হচ্ছে একটা টেবিল, আচ্ছা একটা ছক। ওয়ালাইকুম আসসালাম। এই সত্য সারণীর মাধ্যমে আমরা যে কোনো বচন আকারের সত্য মান নির্ণয় করতে পারি। যেমন আমি যদি এই যে পি ইমপ্লাইজ কিউ, এই বচন আকারটার কখন সত্য হবে কখন মিথ্যে হবে জানতে চাই, তাহলে এটা সত্য সারণীর মাধ্যমে নির্ণয় করা যাবে। ঠিক আছে? আইসিডি তে যেমন তোমরা ট্রুথ টেবিল করেছিলে ওইগুলাই, শুধু এখানে প্রতীকগুলো আলাদা। আচ্ছা, আমরা সংযৌগিক অপেক্ষকটা একটু আলোচনা করি। সংযৌগিক অপেক্ষক হচ্ছে এবং ও আর বা এরকম কোনো সমার্থক শব্দ দিয়ে, এবং ও আর বা এদের সমার্থক শব্দ দিয়ে একাধিক সরল বচন দ্বারা গঠিত সংযৌগিক বচনের আকারকে সংযৌগিক অপেক্ষক বলে। সরল বচনগুলো ডট চিহ্ন দ্বারা যুক্ত হয়, যেমন পানি হয় তরল, বরফ হয় ঠান্ডা। পানি হয় তরল, বরফ হয় ঠান্ডা। এই সংযৌগিক বচনটিকে প্রতিকায়িত করলে অপেক্ষকটি হবে পি ডট কিউ। আচ্ছা, আমি আরো ভালো করে বলি। ধরো আমরা লিখলাম পানি হয় তরল এবং বরফ হয় ঠান্ডা। পানি হয় তরল, এটার পরিবর্তে লিখলাম পি, এটার পরিবর্তে লিখলাম কিউ, আর এবং এর পরিবর্তে ডট। তাহলে আমি পাচ্ছি পি ডট কিউ। তাহলে যে বচনাকারে অঙ্গ বচনগুলো এবং ও আর এরকম শব্দ দ্বারা যুক্ত হয় তাকে বলা হয় সংযৌগিক অপেক্ষক। আমরা এগুলা, তারপরে এই যে এখানে একটা সংযৌগিক অপেক্ষক আছে, এটা আমি গতদিন পড়িয়েছি, তো এটা আমি স্কিপ করে আজকে নিষেধক অপেক্ষক পড়াবো। নিষেধক অপেক্ষক ভালো করে দেখো, খাতা কলম নিয়ে বল। খাতা কলমে তোমাদের লিখতে হবে। শোনো, প্রতীকী যুক্তিবিদ্যায় কোনো বচনের বক্তব্য অস্বীকার করাকে বলা হয় নিষেধন। প্রতীকী যুক্তিবিদ্যায় কোনো বচনের বক্তব্য অস্বীকার করাকে বলা হয় নিষেধন। যেমন আমরা যদি সাকিব হয় মেধাবী বলি, তাহলে এটার নিষেধনটা হবে সাকিব নয় মেধাবী। তো দেখো, আমি এখানে লিখতেছি সাকিব হয় মেধাবী, তো এটাকে আমি প্রতীক দিয়ে লিখলাম পি। পি মানে পির পরিবর্তে লিখলাম সাকিব হয় মেধাবী। এখন এটার উল্টাটাকে বলে নেগেশন, অর্থাৎ এটা আমি স্বীকার করেছি। হয় বলা মানে স্বীকার করা, সাকিব হয় মেধাবী। এটাকে অস্বীকার করে লিখতে পারি যে সাকিব নয় মেধাবী। তখন এটা এটা এটার প্রতিকারণটা হবে এরকম, সামনে একটা নেগেশন আসবে আর এখানে পি আসবে। তোমরা কি বুঝতে পারছো? অর্থাৎ এই যে দেখো, পি হলো সাকিব হয় মেধাবী, আর এটার ঠিক উল্টা কথাটাকে প্রতিকারণ করা হয় নেগেশন পি নামে। অর্থাৎ সাকিব হয় মেধাবী এই বাক্যটার উল্টা বাক্যটা হলো সাকিব নয় মেধাবী। প্রতীকের দৃষ্টিকোণ থেকে সাকিব হয় মেধাবীকে যদি প্রকাশ করি আমরা পি, তাহলে সাকিব নয় মেধাবী এটাকে প্রকাশ করব নেগেশন পি। অর্থাৎ যখন এরকম বচনের সামনে এইরকম এই নেগেশন চিহ্নটা থাকে তখন সেটাকে অস্বীকার বলে। তো এটার ক্ষেত্রে আমরা ট্রুথ টেবিলটা আমি এখানে করে দিচ্ছি, এটা দেখে তোমরা একটু খটকা লাগবে মনে। দেখো, আমাদের তাহলে প্রতীকটা হচ্ছে পি, আর নেগেশনটা রেজাল্টটা হচ্ছে পি নেগেশন পি। তো দেখো, আমরা যদি এটা সত্যক সারণীর অঙ্গ বচন হচ্ছে একটা, শুধু পি একটা, তাহলে এর সারি হবে টু টু দি পাওয়ার এন সমান টু টু দি পাওয়ার ওয়ান সমান টু। তো দুইটা সারি হবে, এই যে একটা সারি, এটা একটা সারি, আর এই যে এটা একটা সারি। তো আমি যদি এটার মান, দুটা সারি হলে আমরা জানি একটা একটা টি আর একটা এফ বসানো হয় সত্য মান, একটা টি একটা এফ। পির মান যদি এখানে টি হয়, নেগেশন পির মানটা উল্টে যাবে, তাহলে এখানে এটা হবে এফ। আবার পির মানটা যদি এখানে এফ হয়, তাহলে নেগেশন পিটা হয়ে যাবে এখানে টি। এই হলো এটার সত্য সারণী। অর্থাৎ তোমরা মনে রাখবে, পির মান টি হলে
নেগেশন পির মান এফ হবে, পির মান এফ হলে নেগেশন কিউ এর মান পির মান টি হবে। অর্থাৎ এখানে যখন এটা ছিল টি তখন এক্ষেত্রে হয়েছে সেটা এফ, এখানে যখন এফ তখন এটা হয়ে যায় টি, অর্থাৎ একটা আর একটার উল্টা। এই ধরনের অপেক্ষককে বলা হয় নিষেধক অপেক্ষক। এবার আমরা পড়ব বৈকল্পিক অপেক্ষক। বৈকল্পিক অপেক্ষক হচ্ছে যে বসন আকারের অঙ্গ বসনগুলো অথবা কিংবা বা এদের সমার্থক শব্দ দ্বারা যুক্ত হয় তাদেরকে বলা হয় বৈকল্পিক অপেক্ষক। যেমন আমি যদি বলি আমি চা খাবো অথবা কফি খাবো, তো সেক্ষেত্রে আমি এটাকে প্রতিকায়ন করতে পারি পি ভেল কিউ। ভালো করে দেখো, এটা হচ্ছে আমি চা খাবো আর এটা হচ্ছে আমি কফি খাবো, তাহলে পি ভেল কিউ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে বচনাকারটি আমরা পেলাম এটাকেই বলা হবে বৈকল্পিক অপেক্ষক। এখন কেন এটাকে বৈকল্পিক বললাম আমি, কারণ দেখো এই যে ভেল চিহ্নটা আছে এটাকে বলে ভেল, এটার মানে হলো অথবা, এটার মানে অথবা, অর্থাৎ আমি বাংলায় বললাম আমি চা খাবো অথবা কফি খাবো, তো এখানে আমি যদি শুধু চা খাই কফি না খাই আমার কথা সত্য, আমি যদি শুধু কফি খাই চা না খাই তাও আমার কথা সত্য। অর্থাৎ দুটি বিকল্প বাক্য যুক্ত হয়েছে। এই বৈকল্পিক বচনটা আবার দুই প্রকার, একটা হলো অবিসংবাদী আর একটা হলো বিসংবাদী। অবিসংবাদী মানে হচ্ছে যে বৈকল্পিক বচনের বিকল্পগুলো পরস্পর বিচ্ছিন্ন নয়, একই সাথে ঘটতে পারে। তাহলে যে বৈকল্পিক বচনের বিকল্পগুলো পরস্পর বিচ্ছিন্ন নয় তাকে অবিসংবাদী বা গ্রহণমূলক বচন বৈকল্পিক বচন বলে। যেমন আমি যদি বলি দরিদ্র বা মেধাবী শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে, সেক্ষেত্রে দেখো একটা শিক্ষার্থী একই সাথে সে দরিদ্রও হতে পারে এবং সে মেধাবীও হতে পারে। তাহলে একটা শিক্ষার্থী একই সাথে দরিদ্র হতে পারে প্লাস সে মেধাবীও হতে পারে। ঠিক আছে? তাহলে এখানে দুইটা বিকল্প আছে, বিকল্প দুটো একই সাথে হওয়াও কোনো অসম্ভব ব্যাপার নয়। আর বিসংবাদী বা বর্জনমূলক বৈকল্পিক বচন হলো যে এই যে আমি লিখছি রেজওয়ান ঢাকা অথবা ফুলবাড়িতে আছে, তাহলে ঢাকা প্লাস ফুলবাড়ি এই দুইটা একসাথে হওয়া সম্ভব নয়। কারণ রেজওয়ান নামে একটি ছেলে ও যদি ঢাকায় থাকে তাহলে ফুলবাড়িতে থাকতে পারবে না, আবার যদি ফুলবাড়িতে থাকে তাহলে ঢাকায় সে থাকতে পারবে না, কারণ এই দুইটা জায়গার দূরত্ব অনেক দূর, দুটি আলাদা জায়গা। কিন্তু একই ব্যক্তির মাঝে দরিদ্র গুণ এবং মেধাবী গুণ একই সাথে উপস্থিত থাকা সম্ভব। তবে আমি আবার আর একটা বলতে পারি, একই সাথে আমি বললাম যে বোকা অথবা চালাক, ছেলেটি হয় বোকা অথবা চালাক, এটা অসম্ভব একসাথে হওয়া। যদি সে বোকা হয় ছেলেটি তাহলে সে চালাক হবে না, কারণ এই দুইটা বিপরীত গুণ, বিপরীত গুণ একই সাথে থাকা অসম্ভব। তাহলে এই বাক্যটা একটা বিসংবাদী বা বর্জনমূলক বৈকল্পিক বচন। কারণ আমরা যদি বোকা এই গুণটাকে গ্রহণ করি তাহলে চালাকটাকে বাদ দিতে হয়, আবার চালাক যদি বলি তাহলে বোকাটাকে বাদ দিতে হয়। অর্থাৎ একই মানুষ একই সাথে চালাক এবং বোকা হতে পারে না। কোনো মানুষ যদি চালাক হয় তাহলে সে বোকা না, বোকা গুণটি তার ভিতর থাকবে না। আর যদি সে বোকা হয় তাহলে চালাক গুণটি তার ভিতর থাকবে না। ঠিক সেরকম এই বাক্যটা ওই রকম বিসংবাদী। অর্থাৎ যে বৈকল্পিক বচনের দুটি ঘটনা আর কি, বা
বসন একসাথে সত্য বা মিথ্যা হতে পারে না। আমরা এখন বৈকল্পিক বসনের ট্রুথ টেবিল শিখব। আমি এখানে ট্রুথ টেবিলটা দিয়ে রেখেছি যাতে একবারে তোমরা এটা শিখে ফেলতে পারো, তবে এইভাবে শেখালে তোমাদের ব্রেনে এটা ঢুকবে না। এই জন্য আমি এখন এই পাশে এই ফাঁকা জায়গাটাতে এটা তোমাদের করে দিব। তাহলে প্রথমত আমাদের বসনটি হলো পি ভেল কিউ। এই বসনের সত্যতা, এটাকে বসনাকার বলে আসলে। এই বসনাকারের সত্যতা নিম্নরূপ। প্রথম কথা হচ্ছে এটা একটা বৈকল্পিক বসন। কিভাবে চিনলে? কারণ এখানে একটা ভি চিহ্ন আছে। যে বসনের পূর্বগণুক ভেল দ্বারা যুক্ত হয় তাকে বলা হয় বৈকল্পিক বসন। এখানে কয়টা অঙ্গ বসন আছে? তাহলে এখানে আমরা লিখব, দেয়া আছে অঙ্গ বসন। অঙ্গ বসন হলো দুটা। কি কি? পি একটা, কিউ একটা, সমান দুটি। অতএব সারি হবে 2 টু দি পাওয়ার 2 সমান 4টি। ঠিক আছে, তাহলে সারি হবে কয়টি? 4টি। আমরা এখানে বুঝে নিলাম যে আমাদের সারি হবে 4টি। কিভাবে পেলাম? আমরা জানি যে আমাদের যদি অঙ্গ বসন 3টা হতো তাহলে সারি হতো 2 টু দি পাওয়ার 3, সূত্র 2 টু দি পাওয়ার n দিয়ে। তো প্রথমত আমরা এখানে এখন একটা 4 কোণা ঘর তৈরি করব। এই যে আমি এরকম একটা ঘর তৈরি করলাম। তারপর আমি প্রথমে এখানে উপরে একটা হেডলাইন দিব। এই হেডলাইনে আমি অঙ্গ বসন গুলা সেট করব। এই অঙ্গ বসন সেট করার নিয়ম আছে। আর তাহলে এটা আমার আমি হেডলাইনের জন্য নিলাম, একটা ঘরে লিখবো আমি পি, আর একটা ঘরে লিখবো আমি কিউ, আর এখানে চূড়ান্ত স্তম্ভটা লিখবো। আর যেহেতু দুইটা অঙ্গ বসন, তাহলে সারি হচ্ছে 4টা। এই যে আমি 2টা সারি লিখলাম, উপরেরটা বাদ, কিন্তু এটা বাদ, এটা সারি না, এটা হেডলাইন। তাহলে একটা সারি, 2টা সারি, এই যে হয়ে গেল আমার 4টা সারি। এই সারিতে এখন আমি এখানে প্রথমে আমি অঙ্গ বসন গুলা লিখবো। প্রথমে যে কয়টা অঙ্গ বসন দেওয়া থাকে সেই কয়টা অঙ্গ বসন লিখে ফেলতে হয়। লিখলাম, একটা লিখলাম পি, আর একটা লিখলাম কিউ, আর এখানে আমার চূড়ান্ত স্তম্ভের মানটা লিখলাম। এই ট্রুথ টেবিলের এটাকে উপর থেকে নিচে এগুলাকে বলা হয় কলাম, আর এই যে এগুলাকে বলা হয় সারি। তাহলে একটা সারি, 2টা সারি, 3টা সারি, 4টা সারি। এগুলা নাম্বারিং করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের এগুলা দেখালাম। এখন দেখো আমাদের দ্বিতীয়, তাহলে সত্য সারণীতে আমরা এখানে শিরোনামটা সেট করে দিলাম। দেওয়ার পর আমরা এখন এই অঙ্গ বচনগুলার মান বসাবো। এই অঙ্গ বচনের মান বসানোর নিয়ম হলো সারির অর্ধেক, হলো টি, আর বাকি অর্ধেক, অর্ধেক প্রথম কলামে, কিন্তু প্রথম কলামের অর্ধেক এফ বসাতে হবে। তাহলে প্রথম কলামে সারির অর্ধেক টি, তাহলে এই যে লিখলাম একটা টি, এই যে লিখলাম একটা টি, আর অর্ধেক এফ, তাহলে এখানে একটা দিলাম এফ, এখানে একটা দিলাম এফ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার এটা হচ্ছে দ্বিতীয় কলাম। দ্বিতীয় কলামে আগের কলামে তুমি যে কয়টা করে টি এফ নিয়েছো তার অর্ধেক নিতে হবে। তাহলে টি 2টা করে নিছো, তাহলে এখানে একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ। ঠিক আছে, আমাদের টি এফ বসানো শেষ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এই টি এফ গুলা আসলে কি, এগুলা কেন আমি বসালাম? দেখো, আমি যদি এখানে এখানে আমি বাক্যটা লিখি, আমি চা খাবো,
অথবা কফি খাবো। তো এখানে দেখো এটা হচ্ছে আমার পি, এটা হলো কফি খাবো, এটা হচ্ছে কিউ, আর অথবা হচ্ছে ভেল। তাহলে দেখো এই যে আমি চা খাবো, এই কথাটার দুটা ঘটনা ঘটতে পারে। আমি চা যদি খাই, আমি যদি বললাম আমি চা খাবো, আমি যদি খাই তখন এটার মান টি, মানে আমার কথা সত্য। আমি যদি এটা না খাই, চা না খাই, তখন এটার কথাটা হলো মিথ্যা। বোঝা গেছে? তাহলে প্রত্যেকটা অঙ্গ বচন এটার দুইটা ঘটনা ঘটতে পারে, হয় সেটা সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে। তাহলে এখানেও দেখো এই যে কফি খাবো, এই কথাটাও যদি কফি খাই তাহলে সত্য, যদি না খাই তাহলে মিথ্যা। তাহলে প্রত্যেকটা অঙ্গ বচনের দুইটা ঘটনা আছে, হয় সেটা সত্য হবে না হয় মিথ্যা হবে। এই জন্যই কিন্তু আমরা এখানে এগুলার মান বসিয়েছি। দেখো তাহলে একটা করে, শোনো, একটা অঙ্গ বচনের যদি দুটা করে ভ্যালু থাকে, একটা টি একটা এফ থাকে, তাহলে এখানে দুইটা, এই যে এটাও টি এটাও এফ, দুটা, এটারও দুইটা, তো এটার দুইটা এটার দুইটা, এটা 2 টু দি পাওয়ার 2 সমান হলো 4টা ঘটনা ঘটবে। আমি এটা দেখো, আমি চাও খেলাম, এই যে এটা আমি চা খেয়েছি, আমি কফি খেয়েছি, আমি চা খেয়েছি, আমি কফি খাইনি, আমি চা খাইনি, আমি কফি খেয়েছি, আমি চা খেইনি, কফিও খাইনি। এই 4টা ঘটনাই ঘটবে, এর বাইরের কোনো ঘটনা, নতুন কোনো ঘটনা ঘটবে না। অর্থাৎ আমাদের এই 4 ধরনের ঘটনা ঘটতে পারে। তোমরা কি বুঝতে পারছো কেন আমরা টিএফ নিলাম 4টা? আমাদের এটা 4 ধরনের ঘটনা ঘটতে পারে। তোমরা কি বুঝছো? জি স্যার। মানে কেন আমরা 4 নিলাম? 4 নেওয়ার কারণ হচ্ছে আমাদের 4 ধরনের ঘটনা ঘটতে পারে। কি কি 4 ধরনের ঘটনা? আমি চা কফি দুটাই খেতে পারি, আমি শুধু চা খেতে পারি কিন্তু কফি নাও খেতে পারি, আমি কফিও খেতে পারি আবার চাও খেতে পারি। বুঝতে পারছো? এই হলো ঘটনা। তো এখানে দেখো, এবার দেখো আমি চাও খেলাম কফিও খেলাম, তাহলে আমার কথা কিন্তু সত্য হবে, কারণ আমি তো একই সাথে চা খেতে কফি খেতে পারি, কোনো অসুবিধা তো হচ্ছে না। আবার আমি চা খেলাম কফি খেলাম না, তা এই ঘটনাটাও বাস্তবে ঘটা সম্ভব, কারণ আমি বলেইছি আমি চা খাবো অথবা কফি খাবো। আমি চা খাই নাই কিন্তু কফি খেয়েছি, এই ঘটনাটাও ঘটা সম্ভব। আবার আমি চাও নাও খেতে পারি, কফি নাও খেতে পারি। তো আমি যদি চা কফি কিছুই না খাই, এটাও মিথ্যা, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। তাহলে পুরো বাক্যটাই মিথ্যা। আমি যদিও বলেছিলাম আমি চা অথবা কফি খাবো, কিন্তু দেখা গেল আমি বিকল্প দুটি ঘটনার মধ্যে একটাও ঘটালাম না, দুটাও ঘটালাম না, একটাও ঘটাইনি। তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা। তোমরা কি বুঝতে পারছো? আমাকে বলো, জি স্যার। কে বুঝতে পারেনি বলো, আমি আর একবার দেখাই। শোনো, এই যে আমি মান নির্ণয় করব, এই জন্য আমি এরকম কলম দিয়ে খাতার মধ্যে এরকম একটা টেবিল তৈরি করব। এটা আমার 4 কোণা চতুর্ভুজ আঁকলাম। তারপরে আমার একটা হেডলাইন দরকার, এই যে নিলাম আমি হেডলাইন। হেডলাইনটা আমি পি বসাবো, পির জায়গা এটা, এটা কিউ এর জায়গা, আর এটা হলো পি ভেল কিউ এর জায়গা। কটা সারি হবে? 4টে, একটা, দুইটা, এই হলো 4টা সারি। তাহলে 4টা সারি আমার হয়ে গেল। এখন কি করব? এখন আমি এটাতে মান বসাবো। তাহলে এটাতে মান হলো পি, এটার মান হলো কিউ, আর এটার মান হলো পি ভেল কিউ। এখানে বাক্যটা খেয়াল করো, আমি বাক্যটা লিখলাম, আমি চা অথবা, তোমাদের এগুলা লিখতে হবে, খাতায় লিখে ফেলো আমার দেখে দেখে, খাবো।
এই কথাটা আমি বলছি। তাহলে আমি এখন এটার মান বসাবো। যেহেতু 4টা সারি হয়েছে, 2টা অঙ্গ বসন 2টা, এই জন্য 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার n এর মান 2। এই n এর মান 2 আসলে কি, n ইকুয়াল হচ্ছে p একটা q একটা সমান 2টা। আর এই যে এটা সূত্র, এই 2টা আসলে কোত্থেকে আসে? এই 2টা, এই সূত্রের 2টা আসে প্রত্যেকটা বসন টিউ হতে পারে, এফও হতে পারে। প্রত্যেকটা বসন টিউ হতে পারে, এফও হতে পারে, এই জন্য এই সূত্রের 2। কয়টা বসন একসাথে? 2টা বসন একসাথে, এই জন্য এন, এন এর 2। তাহলে সারি কয়টা হবে? 4টা। এই যে এটা 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি, এটা 4 নম্বর সারি। এবার মান বসাবো। তাহলে সারির অর্ধেক টি, অর্ধেক এফ। তাহলে সারি যদি 8টা হয়, সারি যদি 8টা হয়, তাহলে আমরা 4টা টি 4টা এফ বসাবো। তাহলে এখানে দেখো, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এখন আমরা এটা ভেল করব, ভেল ভেল। তাহলে টি টি, দেখো আমি চাও খেলাম, তার মানে কি আমি চা খেলাম, কফিও খেলাম। ঘটনা সত্য, এটা ঘটতে পারে। আমি চা খেলাম, কফি খেলাম না, এটাও ঘটতে পারে, কারণ আমি বলেছি চা অথবা কফি খাবো। আমি চা খাইছি, কফি খাই নাই, ঘটতে পারে। আমি এটা দেখো, আমি চা খাইনি, কফি খাইছি, এটাও ঘটতে পারে। কিন্তু আমি চাও খাইনি, কফিও খাইনি, তাহলে আমার কথা মিথ্যা। আমি কোনো ঘটনাই ঘটাইনি। আমি এই বাক্যটার 2টা ঘটনাই ঘটাতে পারি, একটা ঘটাতে পারি, এটা ঘটাতে পারি, এটা না পারি, এটা ঘটাতে না পারি, এটা পারি। ঠিক আছে, লেখা হয়েছে। অর্থাৎ পি ভেল কিউ জাতীয় বাক্যের টি টি টি, টি এফ এ, টি টি এফ টি, এফ টি টি, এফ এফ এফ, অর্থাৎ এই ধরনের বাক্যকে মিথ্যা হতে হলে গেলে, ধরো 3টা যদি বাক্য থাকে, তাহলে 3টা, শোনো, যদি 3টা বাক্য থাকে, 3টা বাক্য যদি থাকে, এই দেখো, এটা কি আসলো রে? এটা তো ই থেকে আহ, ধরো আমি যদি এই যে এফ ভেল এফ ভেল এফ এরকম যদি হয়, তখনই শুধু এটা এফ হবে। অর্থাৎ এটাকে বৈকল্পিক বাক্য হয়। সবগুলা বিকল্পের মান যদি মিথ্যা হয়, তাহলে বাক্যটি মিথ্যা। আর যদি অন্তত একটিও যদি সত্য হয়, তাহলে বাক্যটি সত্য। এটাই এইভাবে সুন্দর করে মনে রাখা যায়। যেমন দেখো, আমরা এখন এই বাক্যটার পি ভেল কিউ ভেল, পি ভেল কিউ ভেল আর, এই বাক্যটার এটার এটার মান নির্ণয় করব। তাহলে এটার মান নির্ণয় করতে গেলে কি করা লাগবে? এটার মান নির্ণয় করতে গেলে প্রথম আমাদের একটা, এই দেখো, সাথে সাথে লিখবে, না লিখলে এগুলা ব্রেনের ভিতর ঢুকবে না। এই যে নিলাম, হেডলাইন নিলাম। তাহলে এটাতে সারি হবে আমার, এটা পির ঘর, এটা কিউ এর ঘর, এটা আর এর ঘর। যেহেতু তিনটা তিনটা অঙ্গ বচন আছে, এই যে প্রতীকগুলাকে বলে অঙ্গ বচন। আর এটা চূড়ান্ত সিদ্ধান্ত। সারি কয়টা হবে? তাহলে দেখো, এবার সারি নির্ণয় করি। এখানে এন এর মান হচ্ছে 3, অতএব সারি হবে 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 3 সমান 8টা। তাহলে 8টা সারির জন্য, 8টা সারি যেহেতু, সেহেতু আমি এখন আগে এগুলা মানগুলা বসাই দিই। এই যে দেখো, এটা বসাবো পি, এটা বসাবো কিউ, এটা বসাবো আর, আর এটা চূড়ান্ত স্তম্ভ পি ভেল কিউ ভেল আর। এখন আমি এখানে 8টা সারি তৈরি করব। তাহলে এই দেখো, একটা সারি, এই দুটা সারি, এই যে তিনটা সারি, 4টা, 5টা, 6টা, এই হয়ে গেল 8টা। 8টা সারি হলো। এই 8টা সারির মধ্য থেকে এখন আমি এখানে তাহলে সারির অর্ধেকটি, একটা, দুইটা, তিনটা, 4টা। আবার এটা কি করলাম, ভুল হয়েছে। ইরেজার করি, ইরেজার, এই যে ইরেজার। তাহলে এই যে 4টা টি,
4টা এফ। আমাদের নিয়ম হচ্ছে প্রথম কলামে সারির অর্ধেকটি অর্ধেক এফ। এটা দ্বিতীয় কলাম। দ্বিতীয় কলামে তাহলে এখানে 4টা করে নিশ্চয়ই এখানে 2টা করে নিতে হবে। 2টা টি, 2টা এফ, 2টা টি, 2টা এফ। তাহলে এটা 3 নম্বর কলাম। তাহলে এটাতে হবে একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ। এবার আমাদের এই যে আমি বলেছি যে সবগুলা শুধুমাত্র একটি ক্ষেত্রেই এই বাক্যটা মিথ্যা হয় যেখানে কোনো টি থাকে না। তাহলে এফ এফ এফ, তাহলে সবগুলাই এফ, এই জন্য এফ। আর দেখো এটা টি টি টি, 3টা টি টি, একটা থাকলেও টি, সবগুলা হলেও টি। টি টি এফ, তাহলে এটা টি, 2টা টি আছে, এটাতে এটা টি আছে, এটা তো টি আছে, এই যে এই টিটার জন্য টি হয়ে গেল। অর্থাৎ 3টা বিকল্প, 3টা বিকল্পের মধ্যে একটা যদি সত্য হয় তাহলে পুরো বাক্য সত্য। তাহলে এই যে এটাই হচ্ছে আমার সমস্যার সমাধান। বুঝতে পারছো? তাহলে আমরা দেখলাম যে বৈকল্পিক বাক্যে যতগুলো ঘটনা থাকে তার মধ্যে একটি ঘটনা মিথ্যা, বাকি সব ঘটনা সত্য। এখন আমাকে বলো সবাই বুঝতে পারছো কিনা, এটা কি লিখে নিছো? জি স্যার, এবার বুঝছি। তাহলে আমরা দেখলাম আমাদের অঙ্গ বচন যদি 3টে হয়, আমাদের অঙ্গ বচন যদি 3টে হয় তাহলে সারি হবে 8টা। অঙ্গ বচন যদি এবার 4টা হয় সারি হবে 16টা। তাহলে প্রথম কলামে 8টা টি, 8টা এফ, তারপরে 4টা টি, 4টা এফ, তারপরে 2টা টি, 2টা এফ, তারপরে একটা টি, একটা এফ। শুধুমাত্র যে সারিতে সবগুলা অঙ্গ বচনের মান এফ সেটার ক্ষেত্রে এটা মিথ্যা হবে, অন্যথায় সবগুলা সত্য। তোমরা কি বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, এবার আমরা পড়বো প্রাকল্পিক বাক্য। প্রাকল্পিক বাক্য হলো দুটি সরল বচন যদি যদি তবে বা তার সমার্থক শব্দ দ্বারা যুক্ত হয়ে যে যৌগিক বচন গঠন করে তার আকারকে প্রাকল্পিক অপেক্ষক বলে। যেমন যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এই দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এই বচনটা হলো একটা প্রাকল্পিক বচন। চিহ্ন কি, কিভাবে চিনবে? প্রাকল্পিক বচন চেনার উপায় হলো এই বাক্যের ভিতরে একটা শর্তের মতো থাকবে, এবং দেখলেই বোঝা যাবে যে এটার একটা কন্ডিশন আছে। যেমন এই যে দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। তো এটার এই যে যদি বৃষ্টি হয়, এটাকে আমি প্রতীক দিলাম পি, মাটি ভিজবে এটাকে দিলাম কিউ, আর এই যে হয় যদি তাহলে এটা হচ্ছে ইমপ্লাইজ। তাহলে এক্ষেত্রে আমাদের অঙ্গ বচন কয়টি? এক্ষেত্রে আমাদের অঙ্গ বচন হচ্ছে 2টি। আমি এখন এটা এইরকম একটা বাক্য তোমাদের করে দেখাবো। আমি এখানে একটা বাক্য নিলাম, নিলাম হলো এটা। বাক্যটা ধরো নিলাম হচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজে বা ভিজবে। তাহলে এটার প্রতীকী রূপ হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। ঠিক আছে? তাহলে এখানে আমি কি 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 আমি হিসাব করব প্রথমে। তাহলে এখানে আমরা হিসাব করব আগে আগে আমরা আমাদের কয়টা সারি সেটা আগে চিন্তা করতে হবে। এখানে অঙ্গ বচন, এখানে অঙ্গ বচন কয়টা? অঙ্গ বচন হলো 2টা, একটা হলো পি আর একটা হলো কিউ সমান 2। সারি নির্ণয়ের সূত্র কি? কে বলতে পারবে সারি নির্ণয়ের সূত্র? সারি নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n।
তাহলে এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 2। এই যে এটাই হলো এন, তাহলে 2 টু দি পাওয়ার 2। তাহলে সারি কয়টা হবে? 4টা। ঠিক আছে। তাহলে এই সূত্রের 2 কেন হয়? একটি অঙ্গ বচন হয় সত্য হয় না হয় মিথ্যা হয়। কয়টা মান তাহলে? 2টা, এই জন্য 2। আর কয়টা অঙ্গ বচন আছে? 2টা, পি একটা কিউ একটা অঙ্গ বচন। অঙ্গ বচন মানে কি? এই যে যদি বৃষ্টি হয় এটা একটা অঙ্গ বচন, মাটি ভিজে এটা একটা অঙ্গ বচন। এই দুই অঙ্গ বচন যদি তাহলে দ্বারা যুক্ত হয়ে একটা প্রাকল্পিক বচন গঠন করছে। তাহলে এখন আমরা সত্য সারণী তৈরি করব। তৈরি করার জন্য আমাদের একটা চতুর্ভুজ নিতে হবে। এই যে একটা রেখা নিলাম, এরকম একটা রেখা আঁকবে। দেখো আমার হাত কত সোজা, একদম সোজা হয়ে যাচ্ছে, বাঁকা হচ্ছে না, দেখছো? আসলে আমার কারসাজি না, এটা সফটওয়্যারেই দেওয়া আছে, বাঁকা হবে না, সোজা হবে লাইনগুলো। এই দেখো, এই তাহলে এটা আমি কিনলাম। প্রথমে একটা হেডলাইন নিতে হয়, ভালো করে দেখো। তাহলে এটা হচ্ছে আমাদের হেডলাইন। হেডলাইনে কি বসাবো? আমরা পি বসাবো, কিউ বসাবো, তারপর পি ইমপ্লাইজ কিউ বসাবো। তো সেক্ষেত্রে আমি এখন, তাহলে আমার এটা, এই যে এটা পির জন্য আমি রাখলাম, এটা পির জন্য কলাম, এটা কিউ এর জন্য কলাম, আর এটা পি ইমপ্লাইজ কিউ এর জন্য। তাহলে এগুলা লিখে ফেলি আগে। তাহলে আমি এখানে লিখে দিলাম এই যে পি, কালো কালি দিয়ে লিখি। তাহলে এই যে কালো কালি দিয়ে লিখলাম, এই যে লিখে দিলাম এখানে পি, এখানে লিখে দিলাম কিউ, আর এখানে চূড়ান্ত স্তম্ভ পি ইমপ্লাইজ কিউ। ঠিক আছে, লেখা শেষ। এখন আমরা যে হিসেব বের করছি সারি, কয়টা সারি? এই যে 4টা সারি। তাহলে এই যে একটা সারি, এই যে 2টা সারি, এই যে হয়ে গেল 4টা সারি। ঠিক আছে, 4টা সারি। তাহলে 4টা সারির মধ্যে এখন টি, টিপি বসাবো। তাহলে আমরা জানি সারি, টি বসানোর নিয়ম কি? প্রথম কলামের সারির অর্ধেক, প্রথম কলামের সারির অর্ধেক হলো টি, বাকি অর্ধেক, বাকি অর্ধেক এফ। তাহলে এখানে এই যে টি বসালাম একটা, টি বসালাম একটা, এফ বসালাম একটা, এফ বসালাম একটা, তাহলে 2টা টি 2টা এফ। এখানে এসে দ্বিতীয় কলামে একটা টি একটা এফ হবে, 2 এর অর্ধেক অর্থাৎ এখানকার অর্ধেক, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এটা কাজটা করার কারণ হয়েছে কেন? এটা করার কারণ হলো, দেখো আমাদের এই অবস্থাগুলা যেন ডুপ্লিকেট না হয়। তোমরা এরকম আর বানাতেই পারবে না। হয় তুমি 2টা সত্য করবে, না হয় একটা সত্য একটা মিথ্যে, একটা মিথ্যে একটা সত্য। এগুলাকে বলা হয় পূর্বক। এটাকে এটাকে বলে পূর্বক। যেটা আগে থাকে সেটা পূর্বক, আর যেটা পরে থাকে সেটাকে বলে অনুক। দেখো কেমন করে, এই যে দেখো যদি বৃষ্টি হয় এটাকে বলে পূর্বক, আর যদি মাটি ভিজে এটাকে বলে অনুক। এই বচনের সত্যতাটা নির্ভর করে পূর্বকের উপরে। যদি বৃষ্টি হয় তাহলে তো মাটি ভিজবেই। বৃষ্টি হয়েছে কিন্তু মাটি ভিজবে না, এটা ঘটবে না। কারণ এত বড় টিনের ছাউনি বা ত্রিপল দিয়ে মাটি ঢেকে রাখা যাবে না। আল্লাহর বৃষ্টির কারণে মাটি ভিজে যাবেই, মাঠ ঘাট সব ভিজে যাবে। তাহলে দেখো, পূর্বে যদি বৃষ্টি না হয় তাহলে মাটিও কিন্তু ভিজবে না। বৃষ্টি হয়নি, মাটি ভিজবে না। ঠিক আছে, এ দেখো বৃষ্টি হয়েছে, মাটি ভিজেছে, কথা সত্য। বৃষ্টি হয়েছে, মাটি ভিজে নাই, এটা হতেই পারে না। এই জন্য এখানে দিলাম মিথ্যা। বৃষ্টি হয়নি, মাটি ভিজেছে, সত্য। এটা তো আবার উল্টা হয়ে গেল, তাই না? ভালো করে দেখো, এটার কাহিনীটা হচ্ছে বৃষ্টি হয়নি কিন্তু মাটি ভিজেছে। শ্যালো মেশিন দিয়ে পানি দিছে, অথবা বিলের পানি কাটে নিয়ে আসে জমি নামে দিছে। এক লোক ইরি গাড়বে জমিতে, তো শ্যালো মেশিন দিয়ে পানি দিছে। বৃষ্টি তো আকাশের হয়নি, তাহলে শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়া সম্ভব কিনা? এই জন্য দেখো, এটা পূর্বক মিথ্যা হলে অনুক সত্য হতে পারে। এটা দেখো, এটা শুধু এটাও কিন্তু সত্য। দেখো এটা এটা কিন্তু উল্টা কথা এখন বলবো। বৃষ্টিও হয়নি, মাটিও ভিজেনি, এটা সত্য কথা। বৃষ্টি হয়নি দেখে মাটিও ভিজেনি, এটা একদম সত্য কথা।
অর্থাৎ তোমরা এগুলোকে বাস্তবের সাথে মিল করে চিন্তা করো। বৃষ্টি হয়েছে, মাটি ভিজেছে, তাহলে এই কথাটা আমার সত্য কথা। বৃষ্টি হয়েছে কিন্তু মাটি ভিজেনি, এরকম ঘটতে পারে না, এই জন্য এটা মিথ্যা কথা, মানে এই ঘটনাটা ঘটা অসম্ভব। আবার দেখো, বৃষ্টি হয়নি, মাটি ভিজেছে, তার মানে এটা হতে পারে শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি নিছে। বৃষ্টিও হয়নি, মাটিও ভিজেনি, এই কাহিনীটা সত্য, কারণ বৃষ্টি না হলে তো মাটি ভিজবে না। দেখো, এটাকে আমি আরো সহজ করে বলি, পূর্বক অনুক উভয় সত্য হলে বাক্য সত্য। পূর্বক সত্য, অনুক মিথ্যা হতে পারে না, এই জন্য মিথ্যা। পূর্বক মিথ্যা, অনুক সত্য হতে পারে, বাক্য সত্য হতে পারে। পূর্বগ মিথ্যা, অনুগ মিথ্যা, পূর্বগ ঘটেনি, অনুগ ঘটেনি, বাক্য সত্য। তোমরা কি বুঝতে পারছো? কে কে বুঝতে পারোনি বলো। স্যার, নেটওয়ার্কের কারণে কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, এজন্য ক্লাস আমাকে পরবর্তীতে দেখতে হবে। আচ্ছা, আর কেউ? আর কেউ বুঝতে না, বুঝো নাই? না বুঝলে বলো, আমি আবার শেখাবো। স্যার, যদি যুক্তি বাক্যটা অন্য দেওয়া যায় তাহলেও তো সেম আসবে, তাই না? সেম আসবে, যেমন যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি বেশি পড়ো তাহলে ভালো রেজাল্ট হবে। যেমন তুমি চিন্তা করো না, এখানে এই যে যদি বেশি পড়ো তাহলে ভালো রেজাল্ট হবে। তো দেখো, তুমি বেশি পড়ছো, ভালো রেজাল্ট হয়েছে, তাহলে এটা সত্য। তুমি বেশি পড়ছো কিন্তু ভালো রেজাল্ট হয়নি, এটা মিথ্যা কথা। তুমি যদি বেশি পড়তে, ভালো রেজাল্ট তোমার হতোই। ঠিক আছে? অর্থাৎ তুমি এই যে সামনের কাজটা যদি ঠিক মতো করো তাহলে পিছনেরটাও ঘটবে। সামনেরটা করবে না, পিছনেরটা ঘটবে না। এটাতে দেখো, তুমি বেশি পড়োনি, রেকর্ড শুরু করলাম। শোনো, আমি এটি আবার তোমাদের বোঝাবো, এটা তেমন কঠিন কিছু নয়, তোমরা নতুন এই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা শিখছি প্রাকল্পিক অপেক্ষক। আমরা প্রাকল্পিক অপেক্ষক শিখছি। প্রাকল্পিক অপেক্ষক কি? এই যেমন পি ইমপ্লাইজ কিউ, এই যে এটাকে বলা হয় ইমপ্লাইজ। ইমপ্লাইজ উদাহরণ হিসেবে এই যে এই বাক্যটা, যদি দুটা সরল বচন যদি তবে বা তার সমার্থক শব্দ দ্বারা যুক্ত হয় তাকে প্রাকল্পিক অপেক্ষক বলে। যেমন যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। তো এখানে আমরা যদি বৃষ্টি বৃষ্টি হয় এটাকে যদি পি দ্বারা প্রকাশ করি, মাটি ভিজে এটাকে কিউ দ্বারা, তাহলে যদি তবের কারণে এখানে হবে একটা ইমপ্লাইজ, অর্থাৎ এই যে পি ইমপ্লাইজ কিউ, এটা একটা প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনের নিয়ম হচ্ছে এই পূর্বের এই যে এই ইমপ্লাইজ এর সামনে এটাকে বলা হয় পূর্ব, আর এই যে এটাকে বলে অনু। তাহলে তো তোমরা চিনছো যে কোনটা পূর্ব কোনটা অনু, এটার মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্ক হলো পূর্ব ঘটলে অনুগ ঘটে, যেমন বৃষ্টি হলে মাটি ভিজবে, এটা পূর্বগামী আর এটা অনুগামী। আচ্ছা, এখানে একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, পূর্বক সত্য হোক আর মিথ্যা হোক, অর্থাৎ এই যে পূর্বকটা এটা সত্য হোক আর মিথ্যা হোক, অনুক সত্য হলেই কেবল বচন সত্য হবে। ঠিক আছে? পূর্বক মিথ্যা হয়ে অনুক মিথ্যা হলে বচন, পূর্বক পূর্বক মিথ্যা হয়ে অনুক মিথ্যা হলে বচন সত্য হয়। অর্থাৎ এটার ক্ষেত্রে সূত্রগুলা আমরা পাচ্ছি, এফ ইমপ্লাইজ এফ, এটা টি, পূর্বগ মিথ্যা অনুগ মিথ্যা বচন সত্য। তারপরে টি ইমপ্লাইজ টি, এটাও টি, টি ইমপ্লাইজ এফ, এটা মিথ্যা।
মিথ্যা, শুধু একটা ক্ষেত্রেই মিথ্যা। তারপরে টি, এই এটা কি লিখলাম, এফ ইমপ্লাইজ টি, এটাও টি। তাহলে দেখো এই অনুক সত্য, অনুক সত্য, বাক্য সত্য, পূর্ব গণুক মিথ্যা, বাক্য সত্য, এটাই আমরা বুঝবো। আচ্ছা আমি আরো ভালো করে তোমাদের বোঝাচ্ছি, তোমরা দেখে ভালো করে দেখো। সব সময় এগুলা মুখস্থ করতে হবে একটা করে বাক্যের উদাহরণ নিয়ে। যেমন যদি বেশি পড়ো তাহলে ভালো রেজাল্ট হবে। এই যে বেশি পড়ো, ভালো রেজাল্ট, এটা পি আর এটা কিউ, আর যদি তাহলের জন্য ইমপ্লাইজ। এটাকে বলা হয় পূর্বকে, খাতায় লিখবে পূর্বক, এটাকে বলা হয় অনুগ। আমরা এটার সত্য মান নির্ণয় করব। তাহলে দেখো এটার দুইটা মান, পির দুইটা মান, এটা হয় টি হবে না হলে এফ হবে, কিউ এর দুইটা মান, হয় টি না হয় এফ হবে। আচ্ছা এটার সূত্র হলো, এটা এবার বাস্তব ঘটনা দেখি, আমি এখন ট্রুথ টেবিলটা তাহলে তৈরি করি। তো এখানে আমাদের এটার যেহেতু অঙ্গবচন দুটি, অঙ্গবচন দুটি হলে কয়টি সারি হবে? অঙ্গবচন দুটি হলে সারি হবে 4টি। তাহলে এই যে এটা আমার হেডলাইন লেখার জন্য, এটা পি অঙ্গবচনের জন্য ঘর, এটা কিউ অঙ্গবচনের জন্য ঘর, আর এটা, তাহলে সারি হচ্ছে একটা, দুইটা, এই সারি হলো 4টা। কিন্তু সারি এখানে কেউ অন্য কেউ দেখলে বলবে কি 5টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর এটা হেডলাইনের জন্য, এটা হেডলাইন, হেডলাইন। কালিটা চেঞ্জ করে নেই। তাহলে এটা হলো পি, এটা হলো কিউ, আর এখানে চূড়ান্ত স্তম্ভ পি ইমপ্লাইজ কিউ। তাহলে এখানে দুইটা টি, দুইটা এফ। এ পর্যন্ত বুঝছো? কেউ না বুঝলে আমাকে বলো, এ পর্যন্ত কি তোমরা বুঝছো? কিরে কথা কয় না কেন? জি স্যার, বুঝছি। সাথে সাথে কথা বলবা। জি স্যার। আচ্ছা তাহলে এখানে তার অর্ধেক, তাহলে একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ। এবার বাস্তব জগৎ দিয়ে চিন্তা করো। ধরো তুমি এই যে এই জায়গাটা দেখো, 1 নাম্বার দৃশ্যপট, তুমি বেশি পড়ছো, তোমার ভালো রেজাল্ট হয়েছে, তাহলে এই কথা কি সাংঘর্ষিক হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে বলতে? বেশি পড়লে তো বেশি ভালো রেজাল্ট হবেই, যতই পড়বে ততই শিখবে। অর্থাৎ পূর্বক সত্য, অনুক সত্য, বাক্য সত্য। অর্থাৎ এটা টি ইমপ্লাইজ টি, এখান থেকে সূত্রটা পাচ্ছি টি, টি ইমপ্লাইজ টি সমান টি। 1 নাম্বার ঘটনা। 2 নাম্বার ঘটনা হচ্ছে, 2 নাম্বার ঘটনা পূর্বক সত্য, অনুক মিথ্যা। তুমি বেশি পড়ছো, রেজাল্ট ভালো হয়নি, এটা হতেই পারে না, ইম্পসিবল। তার মানে তোমার পড়াটা ঠিক হয়নি, তুমি গরুর মতো খালি বেদের বেদের করে পড়ছো, একটা শুদ্ধ পড়া, একটা বিশুদ্ধ পড়া যাকে বলে, সেটা তুমি পড়ো নাই দেখে এটা হয়নি। তাহলে দেখো টি ইমপ্লাইজ এফ, এটা হতে পারে না, মিথ্যা কথা। তাহলে বেশি পড়ছো, রেজাল্ট ভালো হয়নি, এটা মিথ্যা কথা। তাহলে এখান থেকে আমরা পেলাম পূর্বক সত্য, অনুক, পূর্বক সত্য হয়ে অনুক মিথ্যা হতে পারে না, পূর্বক সত্য হয়ে অনুক মিথ্যা হতে পারে না। যে ঘটনার পূর্বক সত্য সেটার অনুগও সত্য হবে, সত্য হয় নাই, মিথ্যা লেখছি দেখে এটা মিথ্যা কথা কেউ যদি এটা কয়। 3 নাম্বার নিয়ম, পূর্বক মিথ্যা অনুক সত্য, এটা হতে পারে। কেমন করে পারে? আমি এক্ষুনি এটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। পড়েই নাই বেশি, বেশি পড়েই নাই, কিন্তু রেজাল্ট A+ পায় বসে আছে, এটা হতে পারে। কেমন করে? ওর বাপ বোর্ডে চাকরি করে, কোশ্চিন প্রিন্ট করার সময় চুরি করে নিয়ে আইছে 2 নাম্বারই করে। তো তুমি জানো যে ও পড়াশোনা করে না, আগের রাতে কোশ্চিন পাইছে, ফাটায় পরীক্ষা দিছে, দেখো গেল A+ পাইছে। তাহলে এফ ইমপ্লাইজ টি সমান টি। তাহলে বেশি পড়ে নাই কিন্তু ভালো রেজাল্ট হতে পারে।
সত্য। 4 নাম্বার, বেশি পড়েও নাই, ভালো রেজাল্ট হয়েও নাই, এটাও সত্য। মানে দেখো এটাতে মিল আছে, পূর্ব গণুকের মধ্যে একটা মিল আছে। যে বচনের পূর্ব, যে প্রাকল্পিক, সব বচন না, যে প্রাকল্পিক বচনের পূর্ব মিথ্যা, অনুগ মিথ্যা, সেই বচনটা সত্য। তোমরা কি বুঝতে পারছো? বেশি পড়েও নাই, বেশি ভালো রেজাল্ট হয়েও নাই, ঘটনা সত্য। তাহলে একটি মাত্র নিয়ম আমরা পাচ্ছি প্রাকল্পিক বচনের, সেটা হলো টি ইমপ্লাইজ এফ সমান এফ। এটা মুখস্থ রাখবে, আর বাকি সব ক্ষেত্রে সত্য। অর্থাৎ আমাদের একটা নিয়ম এখানে মনে রাখতে হবে, প্রাকল্পিক প্রাকল্পিক বচনের পূর্বক সত্য হলে অনুগ মিথ্যা হতে পারে না। এখন তোমরা আমাকে বলো যে এই প্রাকল্পিক বাক্যের সত্য সারণী তোমরা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝছি। জি স্যার। তাহলে কে বুঝতে পারোনি? এখনো কি কারো বুঝতে কোনো অসুবিধা আছে? বুঝতে কারো অসুবিধা নাই ধরে নিলাম। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আগামী দিন আমরা বাকি অংশটুকু করব। আমাদের আস্তে আস্তে কঠিনের দিকে আমরা যাব। স্যার, হ্যাঁ, বলো। স্যার কিছু হোমওয়ার্ক দেন, তাহলে সবাই করবে, তাহলে মনে থাকবে, নাহলে সবাই খাই ফেলবে। তুমি ঠিকই বলেছো। এই শোনো, তোমাদের কাছে নোট দেওয়া আছে, তোমরা হলো এই যে সমমানিক বচনটা পর্যন্ত পড়বে। তাহলে আমি কি কি পড়ালাম? আমি বচন পড়ালাম হচ্ছে সংযৌগিক পি ডট কিউ বচনের সত্যমান, তারপরে পড়লাম নিষেধক বচন, এরপরে পড়লাম বৈকল্পিক বচন, তারপরে পড়ালাম প্রাকল্পিক বচন, আর একটা বাকি আছে, এটা হলো সমমানিক বচন। তো তোমরা এই 5 প্রকার বচন আকারের সত্যমান নির্ণয়ের সত্য সারণী শিখে ফেলবে। এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, আগামী দিন আমি তোমাদের করতে দিব। এই যে নোটের মধ্যে এইভাবে কিন্তু দেওয়া আছে, সবগুলো একসাথে তোমার পড়ে ফেলবে। হ্যাঁ, এটা দিয়েই আমাদের এই আলোচনা শেষ হবে। আমরা তো তারপরে এই অধ্যায়ে কিছু থিওরি প্রশ্ন আছে অলরেডি, এগুলা আমি তোমাদের কিছু কিছু ধারণা দিয়েছি। ফটাফট এগুলা আমরা শেষ করে 3 নম্বর অধ্যায়ে চলে যাব। তো আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।